আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনার জন্য রয়েছেন অস্ট্রেলিয়ার সিডনি থেকে লেখক ও কলামিস্ট জনাব অজয় দাশগুপ্ত। জনাব অজয় দাশগুপ্ত, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মাসুদ ভাই। অজয় দা, আপনি নিশ্চয়ই এর মধ্যে অনেক কিছু বাংলাদেশে যা যা ঘটছে তার অনেক নমুনা দেখেছেন। আমি একটা ঘটনার কথা বলতেই চাচ্ছি, সেটা হলো যে কয়েকদিন আগে এখানে অবশ্য পরপর দুটো ঘটনা ঘটেছে। একটা ঘটনা হলো যে বেগম খালেদা জিয়া মৃত্যুর পর একটা নাগরিক শোক সভা হলো। এরপর আরেকটা হলো যে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার জন্য, সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা অবাধে এটা পালন করতে পারার জন্য সাংবাদিকদের একটা। তো আমি প্রথমে শোক সভাটা নিয়ে কথা বলি। শোক সভায় অনেকে কথা বলেছেন এবং বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছেন। এর মধ্যে মাহমুদুর রহমান সাহেব, যিনি আমার দেশের সম্পাদক, ওনার কিছু বক্তব্য নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আমার ধারণা আপনি পুরো অনুষ্ঠানটা দেখেছেন। আপনার ওইটা নিয়ে একটু মূল্যায়ন করেন পুরোটা নিয়ে। নাগরিক শোক সভাটা খুব মানে আমার মনে হচ্ছে গোছানো ছিল এবং তারা সর্বস্তরের বুদ্ধিজীবী মানুষদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তো সেখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে মাহমুদুর রহমান যখন বক্তৃতা দিতে উঠলেন, তিনি বললেন যে আমাদের ইতিহাসে 5 জন জনপ্রিয় নেতা আছেন। তো 5 জন জনপ্রিয় নেতা কে কে, আমি তো কান খাড়া করে শুনছি। ভদ্রলোক বুদ্ধিমান মানুষ, নিজের পাতেও ঝোল টেনেছেন, না বলেও পারছেন না। বলছেন যে স্বাধীনতা পূর্ববর্তী সময়ে শেরে বাংলা ফজলুল হক, তারপরে আপনার মৌলানা ভাসানী এবং শেখ মুজিবুর রহমান। উনি তো বঙ্গবন্ধু বলবেন না, শেখ মুজিবুর রহমান। আর স্বাধীনতার পরে উনার ভাষ্য মতে 2 জন ভীষণ জনপ্রিয়, একজন হচ্ছেন জেনারেল জিয়াউর রহমান সাহেব, আরেকজন হচ্ছেন খালেদা জিয়া। তো মূল কথা হচ্ছে তার কাকে পছন্দ, তিনি কাকে নেতা মনে করেন, তার জন্য তো আর ইতিহাস থেমে থাকবে না। কিন্তু যেটা সবচেয়ে মজার বিষয় আমার লেগেছে, তিনি যদি শেখ মুজিবুর রহমানকে জননন্দিত নেতা মনে করেই থাকেন, তাহলে রাত দিন তার বিরুদ্ধে বিষোদ্গার এবং খেয়াল করেন সময়সীমাটা বলছে মানে স্বাধীনতার আগে, মানে স্বাধীনতা পর্যন্ত শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু একজন নেতা, আমার ভাষায় বঙ্গবন্ধু। তো আপনি যদি তাকে সেরকম জনপ্রিয় নেতা মনে করেন, তার সবকিছু কালিমা দিয়ে ঢেকে দেওয়া এবং তাকে অপমান করা, রীতিমতো নিয়মিত তাকে হেনস্থা করা, তাকে এবং তার সৃষ্টিকে, তার সৃজনকে, তার বাড়িকে, এগুলোতে মদদ দেয়া, এটা কি ঠিক? এটা তো ঠিক হতে পারে না। দেখেন, 1 নম্বর স্ববিরোধিতা। 2 নম্বর স্ববিরোধিতা, যেটা আমি খুব মজা পেয়েছি আপনার, যে একটা কথা আছে না, আপনি আচরি ধর্ম পরকে শিখাবে। উনি শেষ করছেন, বলছেন আমি শেষ করব তারেক রহমানের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে, তোমারও পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি। কিন্তু চালাক মানুষ তো পরের লাইনটা বলে নাই, পরের লাইনে আছে অন্তরে তার বল দাও প্রাণে দাও ভকতি। ভকতি বললে তো উনার উনার তো জায়গা নড়ে যাবে না, এই জন্য ভকতিটা আর বলে নাই, শকতি পর্যন্ত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, মনে আছে বি চৌধুরীর কথা, বদরুদ্দোজা চৌধুরীর কথা? এই রকম উনি টিভি শোতে এসে যা তা বলতেন, আওয়ামী লীগের বিরুদ্ধে, হিন্দুর বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। কিন্তু দেখা গেল তাকে যেদিন জিজ্ঞেস করা হলো যে শেষ কথা, যে আপনি একটা গান করবেন, কিন্তু উনি বলছেন আমি কি গান জানি? বলছেন আপনি ভালো গান, আপনি একটা গান করবেন। উনি আমাদের অবলীলা হেমন্তের গান শুনিয়ে দিয়েছিল। তার মানেটা কি? এরা বিরোধিতাটা রাখে আমজনতার জন্য আর নিজেরা চর্চা করে হেমন্ত রবীন্দ্রনাথ। এটাই তো প্রমাণিত হলো, তাই না? আপনি এর মধ্যে দেখেছেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচন যতই ঘনিয়ে আসছে, আমার কাছে মনে হচ্ছে যেন প্রার্থীদের মধ্যে এক ধরনের অসহিষ্ণুতা আমরা দেখতে পাচ্ছি। কদিন আগে দেখলাম যে নির্বাচন কমিশনে আব্দুল আল মিন্টুর সঙ্গে হাসনাত আব্দুল্লাহর একটা বাকবিতণ্ডা হলো। আবার এদিকে দেখছি যে ব্রাহ্মণবাড়িয়াতে রুবিন ফারহানার সঙ্গে এখানকার একজন ম্যাজিস্ট্রেটের বাকবিতণ্ডা, এবং সেটার ভিডিও আমরা দেখতে পেলাম। তো এই প্রার্থীদের যে যে অসহিষ্ণুতা আমরা দেখছি, এটা আসলে কেন হচ্ছে এরকম? দেখেন, প্রথম কথা হচ্ছে অসহিষ্ণু হবার কারণ তো প্রচুর, একটা দুইটা তো কারণ না, কারণ তো প্রচুর। এবং আরেকটা বিষয় হচ্ছে, অসহিষ্ণুতাটা তো আমি তো এর আগেও এই আলোচনায় বলেছিলাম, অসহিষ্ণুতার একটা বিরাট অগ্নিকুণ্ড তৈরি করেছে আমাদের মব, আমাদের ছাত্র জনতা নামের উচ্ছৃঙ্খল মানুষগুলো। এখন দেখেন, প্রত্যেক কথায় দেখবেন, প্রত্যেক দিনই কোনো না কোনো রিল বা ভিডিওতে দেখবেন মারামারি হচ্ছে।
মারামারি মানে কি? যার যাকে ইচ্ছা মারছে, ক্ষিপ্ত হয়ে আগুন দিচ্ছে, এই করছে। এবং আপনি যেটা রুমিন ফারানার বলছেন, তিনি কিন্তু মেজাজ হারিয়েছেন আমি দেখলাম। আমার কাছে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে, মেজাজ হারানো সেটা তার ব্যাপার, কিন্তু মেজাজ হারানোটা তার বিপক্ষে যায়নি। এটা হচ্ছে ইন্টারেস্টিং। বিপক্ষে যায়নি কেন? কারণ সাধারণ মানুষ তিক্ত বিরক্ত হয়ে গেছে। এই তিতি বিরক্তির কারণে সহানুভূতি গেছে তার পক্ষে। আমি ফেসবুকে দেখলাম মানুষ সহানুভূতিশীল হয়েছে তার পক্ষে। প্রথম কারণ হচ্ছে তাকে বিএনপি নমিনেশন দেয়নি। দ্বিতীয় কারণ হচ্ছে উনি স্পোকেন। তৃতীয় কারণ হচ্ছে উনি কিন্তু শুরু থেকে কথা বলে যাচ্ছেন। যারা কথা বলেছে বাংলাদেশে, আপনারা যারা কথা বলেছেন, তাদের তাদের মধ্যে রুমিন ভারানা একজন। তো তাকে এরকম উঠোন বৈঠকের জন্য আপনি জরিমানা করবেন। আরো যেটা তাৎপর্যপূর্ণ বিষয় আমার মনে হয়েছে, দেখেন, সম্মান বোধ সমাজ থেকে, ভয় ভীতি এবং আপনাকে কি বলবো যে মানে শ্রদ্ধাবোধ সমাজ থেকে বিলুপ্ত হওয়ার পথে। একজন ম্যাজিস্ট্রেটকে উনি কিভাবে শাসিয়েছেন, একজন নির্বাহীকে। উনি বলেছেন যে আই এম গিভিং ইউ লাস্ট ওয়ার্নিং, এরকম বলেছেন আঙুল তুলে, যে আপনাকে বা তোমাকে আমি শেষ ওয়ার্নিং দিচ্ছি, এরপরে ওয়ার্নিংও দেবো না। এবং আপনার প্রসঙ্গক্রমে বলেছে যে যাদের কথা শুনছো তারা তো শেখ হাসিনার পায়ের কাছে বসে থাকতো। এটা বলেছে কিন্তু, হ্যাঁ। এখন আইরনি দেখেন, উনি শেখ হাসিনার কথা বলছে, আর শেখ হাসিনার দল কিন্তু বাংলাদেশে নাই, ভারতে বসে, দিল্লিতে বসে আপনার সাংবাদিক সমাবেশ করছে। আমি এটাও খুব অবাক হলাম। ধরেন যে হাসান মাহমুদকে আবার দেখলাম সামনে নিয়ে আসা হয়েছে। ব্যক্তিগতভাবে উনি আমাদের এলাকার লোক, চট্টগ্রামের মানুষ, কিন্তু উনার তো ইমেজটা ব্যবহার করা এখন আওয়ামী লীগের জন্য আমি মনে করি ঠিক হচ্ছে না। আমি কোনোভাবেই ঠিক মনে করছি না। কারণ কতগুলো বিষয় তো বুঝতে হবে। আপনাদের এই পতনের পেছনে কিছু মানুষের অবদান ছিল, থাকে না? যেমন ধরেন, ওই যে আপনি জানেন বোধহয় যে একটা লোক জাহাজে করে যাচ্ছে, খুব ভীতু লোক। তো দেখা গেল যে একটা মহিলা জাহাজে থেকে পানিতে পড়ে গেছে, সে সাঁতার জানে না, হাবুডুবু খায়। হঠাৎ দেখা গেল এই চিকন লোকটা পড়ে গেছে ওইখানে, আমার মতো ভীতু লোকটা, এবং সাঁতরায় সাঁতরায় ওই মহিলাকে নিয়ে তীরে এসে উঠছে। তখন সবাই তারে জিজ্ঞেস করতেছে, ভাই আপনি মোবাইল ক্যামেরা সব খুলে গেছে, বলছে এই রিক্স আপনি কেমনে নিলেন চাচা, এই রিক্স বাপরে বাপ, আপনি তো দেখাই দিচ্ছেন এই সেই। লোকটা চুপ করে আছে। অনেকক্ষণ পরে বলতেছে, কয় তোকে পেঁচাল থামা, আমারে ধাক্কা দিছস কে ক। ওরও তো ধাক্কা দিয়ে ফেলাই দিছে কেউ, বুঝছেন? হ্যাঁ। এখন প্রশ্ন হলো, এই ঘোলা পানিতে হাসান মাহমুদকে আবার ধাক্কা দিয়ে ফেলার কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, আমার মনে হয় যে বাংলাদেশে আওয়ামী লীগের, আমি মনে করি কি যে অনেকে বলছে যে তারা অনুশোচনা করছে না, এটা নয়। ওই মহিউদ্দিন সাহেবের ছেলে, মহিউদ্দিন চৌধুরীর ছেলে চমৎকার কথা বলেছে। বলছে আমরা ভুল স্বীকারের চাইতেও দায় স্বীকার করতে চাই। এই ধরনের যৌক্তিক কথাবার্তার ভেতর দিয়ে তাদের আসা উচিত। এবং আমি মনে করি যে এই যে বললাম যে এই নির্বাচনের কথা, নো ভোট নো ভোট একটা স্লোগান দেখেছি, মানে নৌকা নাই ভোট নাই, এইটার একটা আপনার মাঝে যা আছে, আর একটা হচ্ছে মানুষের একটা বিরক্তি ভাব আছে। সব মিলিয়ে রুমিন ফারহানা শক্তি পেয়েছেন এবং সেই শক্তিতে তিনি গর্জে উঠেছেন। এখন এই গর্জন আসলে কি গর্জন না বর্জন না অর্জন, সেইটা তো বুঝতে সময় লাগবে মাসুদ ভাই। এটা ভালো বলেছেন। এটা আর কি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন আপনি, নির্বাচন উপলক্ষে কিন্তু আমি যে জিনিসটা লক্ষ্য করছি যে সরকার সরকারের যে ভূমিকাটা, তার কাছে যেন মনে হচ্ছে যে নির্বাচনটা মূল তাদের ফোকাস না। তাদের ফোকাস হচ্ছে গণভোট, এবং গণভোটের জন্য তারা প্রকাশ্যে হা ভোটের জন্য ভোট চাচ্ছে। আজকে দেখলাম যে এক পল্লী বিদ্যুৎ থেকে প্রায় 4 কোটির মতো লিফলেট ছাপিয়ে তারা নাকি বিভিন্ন জায়গায় দিচ্ছে হা ভোটের পক্ষে। সারা দেশের আপনি যে কোনো জায়গায় যাবেন, যে কোনো স্থাপনায়, সরকারি স্থাপনায়, প্রাইমারি স্কুলে যাবেন, সেখানে দেখবেন বড় বড় ব্যানার লাগানো যে হা ভোটের পক্ষে ভোট দিন। তারপরে ব্যাংকে যাবেন, ব্যাংকেও লেখা হা ভোটে ভোট দিন। এই যে ব্যাপক প্রচার হচ্ছে, এই প্রচারের পিছনে তো নিশ্চয়ই অনেক ব্যয়ও হচ্ছে। তো এভাবে ব্যয় করে সরকার কি একটা ভোট দিয়ে সে ভোটের কোনো একটা পক্ষে ভোট চাইতে পারে? এটা কি ঠিক হচ্ছে? প্রথমত এটা তো পারেই না। ধরেন এই প্রতিষ্ঠানগুলি কি হ্যাঁ না ভোটের পক্ষে প্রচার চালাতে পারে? এবং আমার আরেকটা কথা আছে, ধরেন এই যে বলছে, আমি দেখলাম কোথায় কোথায় ইয়াং ছেলেগুলি বলেছে যে না ভোট দিলে জায়গা হবে না, না ভোট দিলে এটা ছিঁড়ে ফেলবো, ওইটা করব সেটা করব। তাই যদি সত্য হয়, তাহলে দুটো অপশন আপনি রেখেছেন কেন? আপনি হ্যাঁ এবং না অপশন রেখেছেন কেন? আপনি তো না অপশন না রাখলেই পারতেন, বলতেন যে না এখানে কোনো অপশন চলবে না, হ্যাঁই হ্যাঁ।
তোমরা সবাই হ্যাঁ দিবা, আমরা জানতে চাই কত পার্সেন্ট মানুষ হ্যাঁ বলেছো। এটাই বলতে পারছেন আপনি। আপনি হ্যাঁ এবং না রেখেছেন, আবার না দিতে গেলে তাকে ভয় দেখাচ্ছেন, তার জীবন নিয়ে অতিষ্ঠ করে ফেলবেন, তাকে মেরে ফেলবেন। এটা তো হলো না। এবং আপনি যেটা বলছেন এগুলো কিন্তু আমরা অতীতের আমলেও দেখেছি। তাহলে লাভ কি হলো? কুমিরের মুখ থেকে বেঁচে হাঙ্গরের মুখে পড়া, এটাই লাভ? কুমিরের কুমিরের কাছ থেকে আপনি পালিয়ে এসে হাঙরের কাছে পড়লেন। এই যে বললেন যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো হ্যাঁ না ভোটের পক্ষে বলছে, তারা আসলে জানে হ্যাঁ না ভোট কি? এই যে আপনার এনসিপি, তারা তো জুলাই সনদে সই করে নাই, তারা কেন হ্যাঁ এর পক্ষে বলছে? এগুলো আশ্চর্য না? এই সমীকরণগুলো আপনি কিভাবে মেলাবেন? এগুলো সবগুলো মিলে যেটা প্রমাণ করে মাসুদ ভাই, আমার যেটা মনে হয়, হ্যাঁ না বিষয় নয়, বিষয় হচ্ছে তাদের টিকে থাকা। কারণ তাদের হয়তো টিকে থাকার অস্তিত্ব মাঝে মাঝে টলটলায়মান তো হয়ে যাচ্ছে না। একটা জিনিস তো বুঝতে হবে, বাংলাদেশের সাধারণ জনগণ, আপনি আমি যতগুলো ডিজিটাল ফর্মে দেখি, রিক্সাওয়ালা, তরকারিওয়ালা, যাদের আমরা প্রান্তিক মানুষ বলি, গরিব মানুষ, বা যাদের আমরা অন্তঃজ শ্রেণীর মানুষ বলি, তারা সবাই তিক্ত বিরক্ত হয়ে গেছে। আপনি আশ্চর্যজনক ভাবে যদি একটা কিছু পোস্ট করেন ফেসবুকে যে আগে ভালো ছিলাম না এখন ভালো ছিলাম, আপনি দেখবেন হাজার হাজার লোক আগে ভালো ছিল বলতেছে। তাহলে আগে ভালো লোকদেরকে এখন ভালো রাখতে পারে নাই, হ্যাঁ আর না দিয়ে ভালো রাখা যাবে ভাই? হ্যাঁ আর না দিয়ে তো ভালো রাখা যাবে না। কারণ এই হ্যাঁ না আলী রিয়াজের জন্য প্রযোজ্য, এবং আলী রিয়াজের যারা বাংলাদেশে বন্ধু বা দুশ্মন তাদের জন্য প্রযোজ্য, সাধারণ মানুষের জন্য প্রযোজ্য নয়। আপনি আজকে এই অনুষ্ঠানের পরে 10টা আম জনতাকে জিজ্ঞেস করেন যে সে কিসে হ্যাঁ দিবে কিসে না দিবে, বেশি ক্যাচাল দেখলে বলবে কি ভোটই দিব না আমি। এবং আমার মনে হয় এরা চাচ্ছে এইসব ক্যাচালে ভোটই না দিক, তাদেরই এজেন্ডা বাস্তবায়িত হোক, হয়তো এটাই হতে পারে। এই যে নির্বাচনের আগ মুহূর্তে এসে আমরা এক ধরনের মানে আপনার মেরুকরণ দেখছি। মেরুকরণটা এই অর্থে এতদিন দেখলাম যে জামাতে ইসলামের সঙ্গে ইসলাম পছন্দ অথবা ইসলাম নামধারী এরকম দলগুলো মিলে 11টা দল মিলে একটা জোট। এখন দেখছি সেখান থেকে একটা বড় অংশ ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বেরিয়ে গেছে। তারা বলছে জামাতের সঙ্গে তাদের নাকি নীতিগত বিরোধ, জামাত নাকি আসলে ইসলামী দলই নয়, এরকম কথাবার্তা বলছে। তো এই নীতির বিরোধ তো জামাত নতুন করে তৈরি করেনি, জামাতের তো এটাই নীতি, সবাই জানে। এখন হঠাৎ করে তারা কখন বুঝতে পারলো, কেন বুঝতে পারলো, বুঝিয়ে আবার সরে গেল। সরে যাওয়াতে জামাতের কি লাভ হলো না ক্ষতি হলো, ইসলামী আন্দোলনের কি লাভ হলো, কার লাভ হলো? কেউ কেউ বলছেন এতে নাকি বিএনপি লাভ হচ্ছে। তো এই বিষয়টাকে আপনি মানে কেমন দেখছেন? দেখেন, এই প্রথম কথা হলো, যেখানে ধর্মের গন্ধ আছে সেখানে আমি কথা বললে বিপদ না? এমনিতেই তো সংখ্যালঘুরা বিপদে আছে দেশে। কিন্তু এগুলি আসলে ধর্ম টর্ম না। আপনাকে আমি বলি, এগুলি কোনো ধর্ম কিছু নাই। এগুলো এগুলো হচ্ছে ধর্মের নাম করে ভোট এবং পাওয়ার। এখন কোথাও আসন বন্টনে হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে, হয়তো বা ধরেন তারা যা চেয়েছে তা পায়নি, এবং তারা মনে করছে যে আমি এখন এখানে, আমি সবসময় একটা কথা বলি, আপনি কি ভারত বা এরকম বড় দেশের স্পিকার হবেন না ভুটানের প্রধানমন্ত্রী হবেন? এরা ভুটানের প্রধানমন্ত্রী হতে চায়। আমি ছোট হব কিন্তু আমি প্রধানমন্ত্রী হব, আমার দল হবে, আমি নেতা হব। এরকম হাজার হাজার দল আছে না, খালি এদেরকে দোষ দিব কেন? আপনার এই যে কি নাম, সাকি, সাকি টাকি, এরা যারা আছে, এদের কোনো লোকজন আছে বাম দলগুলির? কিন্তু ওরা কেউ প্রেসিডেন্ট, কেউ সেক্রেটারি, ও একটু গণভবনে বঙ্গভবনে যায়। যাই হোক, এটা আমি শেষ করি। সেটা হচ্ছে এখানে আমি আদর্শগত কোনো বিরোধ দেখি না, এবং আদর্শগত কোনো বিরোধ নেইও। এগুলো হচ্ছে সেপারেশন অফ ইমোশন, ইমোশনের সেপারেশন। এবং এটা স্বামী স্ত্রীর মধ্যেও ভুল বোঝাবুঝি হয় কিন্তু। হ্যাঁ, অনেকদিন রাগ করে থাকে, কথা বলে না, খাওয়া দাওয়া করে না, ধরেন এগুলি তো আমরা পার হয়ে আসি না? এবং পরে এক সময় দেখবেন যে একটা ভালো একটা আতরের শিশি আনলে মন তো মন গলছেই, সবকিছু গলে যাবে। তা আতর দিয়েই ঠিক এটা সমাধান হয়ে যাবে। এর মধ্যে যদি বিএনপির কোনো লাভ হয়, সেটা হলো মানে আপনার কি বলবো, যে আতরেও হয়তো অন্য কোনো গন্ধ থাকতে পারে, এরকম আর কি। কিন্তু এটা বাইপোলার। আতরের সমস্যা, অন্য সমস্যা না। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে আমি আলোচনাটা শেষ করি। এটা আপনার চোখে পড়েছে কিনা আমি জানি না। কালকে আমি একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখলাম। সেই ভিডিওতে একজন নারী, সম্ভবত শোবিজের কেউ হবেন, মডেল হতে পারেন অথবা অভিনেত্রী হতে পারেন, জানি না। তো উনি বলছেন যে উনি জামাতকে ভোট দিবেন, উনি চান যে জামাত আসুক, কারণ জামাত এলে দেশটা নাকি ঠিক হবে। তখন একজন সাংবাদিক তাকে প্রশ্ন করলো, আপনি যদি জামাতকে আসতে যাচ্ছেন, জামাত আনলে তো আপনার এই যে পোশাকটা পরেছেন এই ধরনের পোশাক আপনি পরতে পারবেন না। তিনি বলছেন পরবো না, তারপরে দেশটা ঠিক হোক। তো ওনাকে আবার পরে জিজ্ঞাসা করা হলো যে আপনি জামাতের কোন দিকটা আপনার ভালো লাগে? তিনি জবাব দিলেন, আমার জামাতই ভালো লাগে, কোনো দিক ঠিক নাই, পুরো জামাতটাই ভালো লাগে,
জামাত আসলে দেশটা ঠিক হবে। তো এটা নিয়ে অনেক অনেক কথা বলছে, কিন্তু আমার যে বক্তব্যটা আপনার কাছে এটা হলো যে আহ, এই মহিলা এই কথাগুলো বলছেন কেন? উনি কি কোনো রকম ভাবে পেইড হতে পারে, অথবা উনি কি দেশের জামাত ছাড়া অন্য অন্য দলগুলির কর্মকাণ্ড নিয়ে বিরক্ত, অথবা উনি কি জামাতের প্রতি আকৃষ্ট হওয়ার পিছনে কি, যদি জামাতের প্রতি আকৃষ্ট হতেন তাহলে তো তার জীবন আচরণেও তো ওই ধরনের কিছু একটা থাকতো, তা কিন্তু দেখা গেল না। তো এটার পিছনে কি মনস্তত্ত্ব কাজ করতে পারে বলে আপনার মনে হয়? একটা হতে পারে, ধরেন একটা হতে পারে আপনি যেটা বলেছেন যে অনেকেই বলছে এটা যে আমরা তো একেও ভোট দিছি, ওরা আমল দেখছি, এরা আমল দেখছি, এবার একটু জামাতের আমল দেখি। এই সরলীকরণে তো আর রাজনীতি চলে না, দেশ চলে না। কিন্তু মানুষের আবেগ তো হতে পারে এরকম। আরেকটা হতে পারে ভীতি থেকে বলছে, ভয় থেকে বলছে। কারণ এখন তো ভয়ের একটা জায়গা আছে, তাই না? এটা বলে সে হুম। নিরাপদ থাকছে। কারণ আপনি যেখানে বলছেন সেখানেই আমি এর গন্ধ পাচ্ছি। উনি যদি সত্যিকার অর্থে ওই আদর্শে বিশ্বাস করতেন, উনার পোশাক থেকে আরম্ভ করে আপনি যেগুলো বলছেন এগুলো তো পরিবর্তিত হয়ে যাওয়ার কথা, তাই না? সেটা পরিবর্তন না করে উনি যখন এভাবে বলছেন, তার মানে উনার ভেতরে একটা ভয় আছে। ভয়টাকে কাভার করার জন্য আপনার উনি এই ধরনের কথা বলে জামাতকে প্রশংসা করছে। এখন ধরেন বিপদে পড়লে যার যার প্রাণ বাঁচানোর জন্য জামাতের কথা বলতে হলে বলবে না? কিন্তু এটাতে সত্যতা যদি থাকে তাহলে বুঝতে হবে যে দুইটা কারণেই সত্যতা আছে। একটা হচ্ছে ভীতি, মানে আগের আমলগুলোর ভীতি, আগের আমলগুলোর যে দুর্ব্যবস্থা বা অব্যবস্থা এগুলোর জন্য। আর একটা হতে পারে আপনার যে আমাদের, আমি আগেও বলেছিলাম, আমাদের বিপুল মনোজগতের একটা পরিবর্তন বাংলাদেশে ঘটেছে। কারণ কোনো বিষয়ে পরিষ্কার ধারণা নেই। যেমন ধরেন ইরানে যেটা হচ্ছে, মেয়েরা কেন প্রতিবাদ করছে বা মেয়েরা কেন রুখে দাঁড়িয়েছে, এটা সম্পর্কে স্বচ্ছ কোনো ধারণা নেই আমাদের দেশে। আমি দুঃখজনক ভাবে বলছি, স্বচ্ছ ধারণাটা দেয়া যায় না, দেয়া হয়ও না। আরেকটা হচ্ছে আপনার আমাদেরকে বুঝতে শিখিয়েছে, কাঁদতে শিখিয়েছে। আমরা অনুভব করব, কাঁদবো, বেদনা, আনন্দ সবকিছু ধর্মীয় ভিত্তিতে, অন্য ধর্মের জন্য আমরা করব না। এইটা যখন একটা ফেনোমেনা হয়ে দাঁড়ায়, এটা যখন একটা অভ্যাসে পরিণত হয়, তখন এই ধরনের হয়তো মানে আমার মনে হয় যে খুব একটা আশ্চর্যের কিছু আমি দেখি না। আমি আলোচনাটা শেষ করতে চাই এই যে প্রসঙ্গটা দিয়ে, সেটা হলো আপনি দেখবেন যে ভারতের সঙ্গেও কিন্তু আমাদের সম্পর্ক এখন একদম তলানিতে চলে গিয়েছে। ভারত একদিকে আমাদেরকে নানাভাবে অভিযুক্ত করছে যে আমাদের এখানে সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে, কিন্তু আমরা বরাবরের মতো সেগুলোকে মোটামুটি অস্বীকার করে যাচ্ছি। যখন তারা দু একটা ঘটনার কথা উল্লেখ করছে আমরা বলছি হ্যাঁ ওটা তো আমরা বিচার করছি, আমরা তো ওখানে 10 জনকে 12 জনকে অ্যারেস্ট করেছি, এগুলো বলছি। কিন্তু এই অ্যারেস্ট করাই কি সমাধান, নাকি সে ধরনের ঘটনা ঘটতে না দেওয়াটা এটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়? আপনার কি মনে হয় এই ঘটনাগুলো আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারে? আসলে দেখেন, এটা তো মানে সম্পর্ক যে তলানিতে চলে গেছে এটা তো বোঝাই যাচ্ছে। এবং এটা তো একতরফা নয়, উভয় তরফের নানা ধরনের ভুল বোঝাবুঝি, ভ্রান্তি এবং সমর্থন অসমর্থন মিলে এটা তৈরি হয়েছে, না? ভারত শেখ হাসিনা সরকারকে সমর্থন করত, কিন্তু যেটা ক্ষতি হয়েছে সেটা আমি মনে করি কি যে আমাদের দেশের নিরীহ যারা প্রগতিশীল মানুষ এবং সংখ্যালঘুদের ব্যাপক ক্ষতি হয়েছে। কারণ আপনি দেখবেন যে এটাকে দুইভাবে আমি দেখতে পারি, একটা হচ্ছে ক্লিনজিং আর একটা হচ্ছে ভয় দেখানো। যে কোনো কারণেই হোক, সংখ্যালঘুদের এখন আর কোনো, এখন ভারত বিরোধিতা আর সংখ্যালঘু বিরোধিতা তো এক জিনিস নয়। আপনার ধরেন ভারত যদি ভারত যখন ইয়েতে পানি দেয় না, তিস্তা নদীতে যখন পানি দেয় না, তখন কি খালি মুসলমানরা ইফেক্টেড হয়? তখন তো বাঙালি হিন্দু ইফেক্টেড হয়। ওই এলাকায় যে হিন্দু থাকে তার বাড়িতেও তো বন্যা হবে, এবং পানি না পেলে তার বাড়িতেও খরা হবে। কিন্তু মুশকিলটা হচ্ছে আমাদের দেশে এটা একটা মানে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রত্যেক আমলে, এমনকি আওয়ামী লীগের আমলেও। কিন্তু পার্থক্যটা হচ্ছে আওয়ামী লীগ আমলে হয়তো রাষ্ট্র চায়নি, রাষ্ট্রের যারা দায়িত্বে ছিল তারা চেয়েছে কিনা সেটা প্রশ্নবোধক, চেয়েছিল অনেক সময়, কিন্তু রাষ্ট্র চায়নি যে সংখ্যালঘু নির্যাতন করা হোক। কিন্তু এখন দেখেন রাষ্ট্র একেবারেই নিশ্চুপ। একজন নোবেল বিজয়ী ক্ষমতায় আছেন, যিনি শান্তিতে নোবেল পেয়েছেন, তার আমলে একটা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলা হলো কোনো কারণ ছাড়া। তারপরে দেখবেন যে কারণ বলতে কোনো প্রমাণ ছাড়া। তারপরে দেখবেন যে কথায় কথায় একে ওকে, এবং ম্যাক্সিমাম দেখবেন মানে ধর্মীয় পরিচয়ের কারণে তাদের কথা বলার অধিকারও নেই। এখন ভারত বিরোধিতার সাথে এটা জড়িয়ে ফেললে বাংলাদেশে যেটা মুশকিল হবে, কারণ বাংলাদেশ পাকিস্তানও নয়, বাংলাদেশ নেপালও নয়, বাংলাদেশ ভারতও নয়, বাংলাদেশ বাংলাদেশ। বাংলাদেশে এটা যেটা আমার মনে হয় যেটা হবে, সেটা হচ্ছে মানুষের কাছে গ্রহণযোগ্যতা তো এমনিই কমে গেছে। কিছু স্বার্থান্বেষী মানুষ আছে যারা জমির জন্য, নারীর জন্য,
ভোগ দখলের জন্য এগুলো সমর্থন করে, বাকি মানুষের মনে যে ইম্প্যাক্টটা হবে। এবং আপনাকে আমি একটা কথা বলতে চাই, আন্তর্জাতিক মহলে কিন্তু এটা নিয়ে সাড়া পড়েছে। কারণ আন্তর্জাতিক মহল, আমাদের অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওই যে বখলস দেয়া মিজান সাহেব উদাও হইতে পারে, কিন্তু পৃথিবীতে তো আর উদাও হয় নাই না। তো কাজেই এটা একটু, আমার মনে হয় আমাদের দেশের ভাবমূর্তির সাথে এটা একটু জড়িয়ে আছে। এবং এদের নিরাপত্তা বিধান করা, বিশেষ করে সব মানুষের, সর্বস্তরের মানুষের জীবন ও মালের নিরাপত্তা আমরা যদি নাই পাই, কথা বলেই বা কি লাভ হবে, আর নির্বাচন করেই বা কি লাভ হবে। এবং শেষ কথাটা আমি বলতে চাই, এই সরকার কিন্তু, অন্তর্বর্তীকালীন সরকার, নিরাপত্তা প্রদানে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব অজয় দাশগুপ্ত। ওনার সঙ্গেও বেশ তর্ক করলেন আর কি। তো এই যে বিষয়গুলো, এগুলো কেন হচ্ছে এবং এটা যে দুটো ঘটনাকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? বেশ কিছু মানে দৃশ্য সোশ্যাল মিডিয়াতে এখন আসছে। ইভেন দেখলাম যে নাসরুদ্দিন পাটোয়ারি তার নির্বাচনী এলাকায়, সেখানেও একজনকে বারবার চাঁদাবাজ চাঁদাবাজ বলার চেষ্টা করছে। আজকে দেখলাম যে বেশ কয়েকজনের প্রতিবাদ, যে ভাতেরে কয় অন্ন, হ্যাঁ কি বলে, একটা প্রবাদ আছে, তাই সেটা দিয়ে বললো। তারপরে এই যে বৃদ্ধ বললো যে মানে দোয়া দোয়া দিয়ে কাজ কি হবে, পাস তো তুমি করতে পারবে না, এভাবে বলছে। তো যাই হোক, সেখানে মানে এই যে চাঁদাবাজ বলার বলতে বলতে একভাবে রেজিস্ট্যান্স একটা গড়ে ওঠা সেই অঞ্চলে, এবং প্রতিক্রিয়া, পাবলিক রিয়াকশনটা খারাপ দেখা যাচ্ছে। এটা ঘটতে ঘটতেই দেখলাম যে আজকে দুইটাই ঘটনা হলো। ওই ব্রাহ্মণবাড়িয়ায় রুবিন ফারহানা ম্যাজিস্ট্রেট সম্ভবত তার বোধহয় কোনো জরিমানা করছে আচরণবিধি লঙ্ঘনের জন্য, সেই জন্য। তার একজন সমর্থক। হ্যাঁ হ্যাঁ, তো সেখানে সে বলছে যে বুড়া আঙুল দেখানো, তারপরে বলছে যে আমি মানে বললে এখান থেকে মানে মানে বের হওয়া যাবে না, এক ধরনের হুমকি আর কি। তো তারপরে আবার নির্বাচন কমিশনে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করছে, আব্দুল আল মিন্টু নাকি কোন আইনজীবীকে বলছে ব্লাডি, মানে সিভিলিয়ান নাকি বলছে। তার ধরে আবার আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রেস কনফারেন্স করে এখানে বলতেছে যে আমরা ব্লাডি ফরেনার না। এখন আসনাত আব্দুল্লাহ সেই ক্ষোভ প্রকাশ করছে, সেখানেও সে এই কথা বলছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফর্মালি এটা বলছে। এত ছোটখাটো বিষয় নিয়ে এত উত্তেজিত হওয়া কেন, আমি বুঝলাম না। অসহিষ্ণু হওয়ার কোনো কারণ তো নাই, এবং ঘটনাগুলো খুব বড় না, কিন্তু ছোট ছোট ঘটনা খুব স্ফুলিঙ্গের আকারে ছড়ায় যাচ্ছে। কি কারণে এরকম পরিস্থিতি হচ্ছে, এতে বোঝা যায় এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। মানে যার যার অবস্থান থেকে ব্যক্তিগতভাবে তারা নিচ্ছে রাজনৈতিক ভাবে এটাকে দেখা, সেইটা মানে মনে হচ্ছে না বিবেচনায় নেওয়া হচ্ছে। ব্যক্তিগত স্বার্থটা এখানে যুক্ত, ক্ষমতায় না থাকতে পারার একটা যন্ত্রণা, সেগুলো হয়তো প্রকাশ পাচ্ছে নানাভাবে। আবার নির্বাচনটা হয়ে যাচ্ছে, নির্বাচনের পরে কি হবে, মানে এখন যে সুযোগ সুবিধাগুলো সেটা থাকবে কিনা, এগুলো নিয়ে বোধহয় অস্থিরতা। তো যাই হোক, এটা মানে এটা যদি চলতে থাকে তাহলে পরিবেশটা নষ্ট হবে। এমনিতে নানাভাবে আমরা নানা স্লোগান শুনি, যে সমস্ত স্লোগান আমরা প্রত্যাশা করি না রাজপথে। তো সেগুলি শোনার পর আমার কাছে টোটাল মনে হয় যে আমরা কি নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত, কি সব টার্ম ইউজ করে বুঝিও না। আমি বারবার মাসুদ কামাল আপনাকে বলছি যে এইগুলি কি ন্যারেটিভ তৈরি করা, নতুন বন্দোবস্ত, এসব শব্দের সাথে তো পরিচিত না। এখন আমাদের বয়স হওয়ার কারণে এগুলি নতুন কিছু মানে 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 কি বলে অ্যাকসেপ্ট করতে বা ধারণ করতে কষ্ট হয়, উচ্চারণটাও হয়তো ঠিক মতো হয় না। তো যাই হোক, নতুন কি দেখতেছি, আমি তো সেই পুরোনোটাই দেখতেছি। পুরোনো তো এইভাবেই তো চলতো, তাহলে নতুন কি পাচ্ছি, পেতে যাচ্ছি, নতুনের কোনো কিছু আমি সন্ধান পাচ্ছি না।
নতুন যেটা দেখতেছে আরো খারাপ ভাবে দেখতেছে। আগে বড়রা যুদ্ধ করতে, এখন ছোটরাও যুদ্ধ করতেছে বড়দের সাথে, বড়রা ছোটরা এক হয়ে গেছে। এটা একভাবে যারা সমাজতান্ত্রিক রাজনীতিটা থাকলে ভালো হতো, যে একটা মানে কোনো বয়সের বৈষম্য নেই, শ্রেণী বৈষম্য নেই, কিন্তু এখানে তো আর সমাজতান্ত্রিক কোনো আহ মানে কি বলে উপাদান আমি দেখতেছি না। তাহলে কেন এটা, কেন এই অস্থিরতা? আমার ধারণা যে রাজনৈতিক যে একটা ব্যবস্থাপনা সামগ্রিকভাবে এটা আসলে ধস নামছে। আমরা যতই বিপ্লব অভ্যুত্থান বলি না কেন, আসলে একটা কদর্য চেহারাটাই মনে হয় সামনে চলে আসছে। সেটা দেখে আমরা একটু মানে বেশ হতাশই হচ্ছি। নতুবা ছোটরা কি বলে, ছোট বড়দের যে ভাষা, মানে সংস্কৃতি, নতুন আবার পট পরিবর্তনের মধ্যে যাব, পার্লামেন্টেও তো এগুলো সঞ্চারিত হবে না, এইভাবেই তো আমরা দেখবো এখন যা দেখছি। তো ওটাই কি নতুন বন্দোবস্ত কিনা বুঝতেছি না। এই বন্দোবস্ত তো আমরা চাইছি কিনা, এটা নতুন করে এটার উপর একটা গণভোট নেওয়া দরকার। হ্যাঁ, যে আমরা এটাই চাইছিলাম কিনা। আচ্ছা, এই যে আপনি যে মানে গণভোটের কথা বললেন, গণভোট নিয়ে ছোট্ট একটা প্রশ্ন একটু করতে চাই। একটু ছোট করেই বলেন, অন্য প্রসঙ্গে বলুন। গণভোটের ব্যাপারটা হলো যে আলী রিয়াজ সাহেব দেখলাম বলছেন যে গণভোটে হার পক্ষে প্রচারণা চালানোটা এটা বৈধ, মানে সরকারি কর্মচারীদেরকে বলছেন। তো আমার একটু জানার খুব আগ্রহ, যদি হার পক্ষে প্রচারণা চালানোটা বৈধ হয়, তাহলে নার পক্ষে যদি কেউ প্রচারণা চালাতে চায় সেটাও কি বৈধ হবে, নাকি তাদের উপর মব লেলিয়ে দেওয়া? তবে ওই এই আওয়ামী দোসর, ফ্যাসিবাদের দোসর, ভারতীয় আধিপত্যবাদ, এগুলি হচ্ছে না। তো এটাকে না রাখলো কেন? শুধু হাটাই থাকতো। এখানে ভারতীয় আধিপত্য আনলো কেন? আওয়ামী দোসর আনলো কেন? পতিত সরকার আনলো কেন? পুরনো বন্দোবস্ত নিয়ে আসলো কেন? এটা তো বুঝলাম না। না, নার পক্ষে তার কেউ থাকবে না। নার পক্ষে থাকবে মানে সুপ্ত বাহিনী, গুপ্ত বাহিনী, যারা মানে গোপনে উপরে থাকবে না, আস্তে করে গেরিলা লাগায় দেয়, ভোট দিয়ে আসবে। ভোটাভুটি হলে তো দুই পক্ষ থাকে, তাই না? তা নিলে তো আর ভোট না। তাহলে তো নার পক্ষে মানে কে থাকবে? কেউ তো, ইচ্ছা থাকলেও তো মানে কেউ মুখ ফুটে বলার সাহস পাবে না। কারণ সরকারও তো এখানে নিরপেক্ষ না। সরকার বলবে, হ্যাঁ তুমি নার পক্ষে গেছো কেন, তুমি তো এই জন্য তুমি ধরাই গেছো। সরকারের অবস্থান তো হায়ের পক্ষে। সে তো আর আইনগত প্রোটেকশন আমাকে দিতে পারবে না, কারণ সে তো হ্যাঁ পক্ষে অবস্থান নিয়েছে। এরকম অদ্ভুত নির্বাচন, একটা গণভোট দিয়ে শেষ পর্যন্ত এই একই রকম প্রতিফলন ঘটে কিনা, যে সরকারই ঠিক করে দেবে যে যে তরুণরা দাঁড়াইছে ভোটে, অনেকেই নির্বাচিত হবে। কিভাবে নির্বাচিত হবে ভোট না দিলে? ডক্টর মোহাম্মদ ইউনূস তো বললেন সেদিন, তরুণরা দল তাহলে করেছে। এটাই তাহলে ডক্টর ইউনূসের সেই মানে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন। যা হোক, আমি আরেকটা প্রসঙ্গে আসি, যে এই সোশ্যাল মিডিয়া অনেকে কিন্তু বারবার বলছিল যে এবারে নির্বাচনে সোশ্যাল মিডিয়া খুব বড় ভূমিকা রাখবে, এবং অনেকে বলছিল সোশ্যাল মিডিয়া নানা ধরনের এআই দ্বারা অনেক ভিডিও চলে আসবে, নানা ধরনের আশঙ্কার কথা কিন্তু বলা হচ্ছিল। তো আশঙ্কা এআই সেগুলি না হয় ধরা যায়, কিন্তু সোশ্যাল মিডিয়া আমি একটা জিনিস লক্ষ্য করছি, যে 2-3 বছর আগে আপনি কখন কবে কি বলেছিলেন সেগুলো কিন্তু চলে আসতেছে, কিন্তু এআই এর মাধ্যমে না, অরিজিনালি চলে আসতেছে। এবং এই যে চলে আসতেছে, এই জিনিসটাও কিন্তু আমার কাছে একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মনে হয়। কারণ আমি আমি যে যে প্রসঙ্গে বললাম, আমি দেখলাম কালকেই দেখলাম একটা ভিডিও দেখলাম, যে জামাতের একজন প্রার্থী, সম্ভবত তার নাম আমির হামজা, সম্ভবত ওনার একটা ভিডিও, উনি তারেক রহমানের ছোট ভাই প্রয়াত যে আপনার যে কোকো আরাফাত রহমান কোকো, তাকে নাম বিকৃত করে একটা মানে কথা বলেছিলেন, সেটা দেখলাম চলে আসছে। এবং আমির হামজা পরে বলেছেন এটা নাকি উনি 2-1 বছর আগে বলেছিলেন, কি একটা উদাহরণ দিতে যেয়ে বলেছিলেন। এটাও কিন্তু উদাহরণ দিতে যাই হোক আর যে যা দিতে যাই হোক, উনি তো এটা এভাবে উচ্চারণ করেছেন, উনি তখন তো ফিল করেছেন, মিন করেছেন। এখন তারেক রহমানের সামনে ক্ষমতায় যাওয়ার একটা সম্ভাবনা আছে অথবা কিছু নাই, উনি আবার প্রার্থী, আবার আমির হামজা আবার প্রার্থী হয়েছেন,
এটাও আপনার ওনার জন্য একটা ব্যাপার। তো পুরোনো কথাগুলো কিন্তু চলে আসছে নানাভাবে। এটাকে আপনি কি মানে কিভাবে দেখবেন? এটা তো ইনফরমেশন, ভালো আসুক। অতীতে কে কি বলছে সব আসছে, যে আমির হামজাটা আসলো কুষ্টিয়ার প্রার্থী, জামাতের শক্তিশালী প্রার্থী। তারপরে মেজর আক্তারের অতীতে কি বলছে সেটা আসবে না, আসবে। কর্নেল ওলি আগে কি বলছে এখন কি বলতেছে সবগুলি আসবে, কম্পেয়ার করবে। তো খারাপ না। এআই, মানে আপনি এআই দিয়ে আপনি সব যদি সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে যান, তাহলে তো শেখ হাসিনাও তো মানে মারাত্মক ভাবে উদ্বিগ্ন ছিল, ওই সরকারও। সোশ্যাল মিডিয়াই ছিল তাদের মূল মানে দুশ্চিন্তার কারণ। এই সরকারের তো সব ফ্রি, স্বাধীন হওয়ার কথা, তাহলে এত দুশ্চিন্তা কেন? এআইটা বুঝে যাবে মানুষ, এআই এখন বুঝে গেছে মানুষ, কয়েক সেকেন্ডের এ তো ওরা বোঝে যে এগুলি এআই, কারণ এআই ব্যাপক ব্যবহারটা হয়ে গেছে, বুঝেও গেছে যে এগুলি কোনো ভিত্তি নাই। এইগুলি আসলে মূল বিষয় না। মূল বিষয়টা হলো সরকার বোধহয় বুঝতে পারতেছে না আসলে নির্বাচনটা কি হওয়া উচিত, কেমন ভাবে হওয়া উচিত, বা আদৌ তারা একটা ভালো নির্বাচন করতে সক্ষম কিনা, নাকি তাদের মাথার মধ্যে আছে যে এ জিতবে ও জিতবে না, এইভাবে একটা মানে তার মধ্যে একটা টেনশন। কারণ এটা তো সত্য যে সরকারের মানসিক প্রস্তুতি কি ছিল, সরকার এবং তার সহযোগীদের মানসিক প্রস্তুতি ছিল নির্বাচন যাতে না হয়। এখন পরিস্থিতি ঠেলে দিছে, যে আপনার মনে আছে 1-11-এর সময় কিন্তু তারা রাজনৈতিক দল টল করে একটা লম্বা পথ পাড়ি দিতে চেয়েছিল। পরে যখন বিদেশিরা ঠেলা দিছে, তখন তড়িঘড়ি করে তারা নির্বাচনটা করছে। তো এই মানে যারাই রাজনৈতিক পটক মানে মানে কি বলে পরিবর্তন না হয়, তখনই তাদের মাথার মধ্যে আসে যে আমরা একটা কিছু একটা করবো, একটা লম্বা পথ পাড়ি দেবো। তো এই পথটা পাড়ি মানে দেওয়া যাচ্ছে না বলে তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করতেছে, এবং সবসময় মনে করতেছে যে এই বোধহয় আমার বিরুদ্ধে চলে গেলো, এই আমার বিরুদ্ধে চলে গেল। তো এই সবের প্রতিফলন হলো ঘুরে ফিরে ওই সোশ্যাল মিডিয়া খারাপ। তাহলে মেইন স্ট্রিম মিডিয়া ঠিক আছে, তাহলে মেইন স্ট্রিম মিডিয়া তাদের আগের যে মালিকরা ছিল যেভাবে চালাইতো সেভাবে চলতে দিক, সেটাও তো আবার দিচ্ছে না। মানে মূল কথা হলো যে আপনি নিয়ন্ত্রণটা করতে পারতেছেন না, আপনি ওইটাকে দমক দিতে পারতেছেন, কিন্তু এই আপনাকে আমাকে তো দমক দিতে পারতেছেন না। আপনাকে আমাকে দমক দিলে আপনি রিস্ক নিয়ে চলে থেকে যাবেন, আমি দৌড় দিয়ে চলে যাব দেশের বাইরে। হ্যাঁ, তো এখন ওই নিয়ন্ত্রণ করতে না পারার কষ্টটা তার অনুভব করতেছে। এখন ধরেন প্রেস সেক্রেটারি ফোন করে অমুক চ্যানেলকে তমুক চ্যানেলকে একটু বললো, তা আপনি আমাকে বললে তখন তো আপনি প্রশ্ন করবেন কেন, কি ব্যাপার, এটা তো আমার অধিকার, আপনি বলার কে, তাই না? তো এটা, এবং এখানে তো একটা পার্সন, যে পার্সনটা কে তারা ভয় পায়, প্রতিষ্ঠান ভয় পায় না, কারণ প্রতিষ্ঠান জানে যে তাদের উপর নির্ভরশীল, কিন্তু আপনি আমি তাদের উপর নির্ভরশীল না। তো এই কারণেই ঘুরে ফিরে কিন্তু ওই সোশ্যাল মিডিয়াটা তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। যখন নাকি নিজেদের অবস্থানটা দুর্বল হয়, তখন যখন শক্ত থাকে তখন বলে যে আপনারা স্বাধীন, বলেন, মন খুলে বলেন, প্রাণ খুলে বলেন। আর যখন আস্তে আস্তে মানে নিজেদের অবস্থান দুর্বল হতে থাকে, তখন সোশ্যাল মিডিয়া হয়ে যায় বড় কাজ। তা আমার মনে হচ্ছে এখন সেই অবস্থাটাই তৈরি হয়েছে। আচ্ছা, এই যে জামায়াতের যে জোটটা, তারা বহুল আলোচিত জোট, এবং তারা সমস্ত ইসলামী ভোটগুলো এক জায়গায় নিয়ে যাবে বলে, যে সেই জোটের যে ভাঙনটা হলো, যে আপনার ইয়ে এই ইসলামী আন্দোলন যে জোটের সঙ্গে থাকলো না, এটা নিয়েও কিন্তু নানা ধরনের ইকুয়েশন এখন হচ্ছে। অনেকে বলছে এটা করার মাধ্যমে আসলে বিএনপির খুব সুবিধা হয়ে গেল, এবং বিএনপি কি জোটটাকে ভাঙার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখলো কিনা, ইসলামী আন্দোলন কোনো টোপ দিল কিনা। আবার কেউ কেউ বলছে যে ইসলামী আন্দোলন হয়তো আবার এখন যে আহ, আপনার জাতীয় পার্টির সঙ্গে একটা জোট করতে পারে, সেটা যদি তারা করতে পারে তাহলে হয়তো জামাত যে 3 নম্বরে পৌঁছবে। মানে এই ধরনের নানা ধরনের ইকুয়েশন হচ্ছে। তো এই ইকুয়েশন মূল্যায়নটা কি? হ্যাঁ, ইকুয়েশন তো হবে, কারণ এখন তো মানে ইসলামী আন্দোলন চেষ্টা করবে তার মতন করে এটাকে আহ, জেতার জন্য সেও জোট করবে। সেখানে জাতীয় পার্টি আসতে পারে, অস্বাভাবিক কিছু না।
আবার আজকে দেখলাম যত স্বতন্ত্র আছে তারা মিলে একটা জোট করতেছে। তো কেউ কেউ তো আর বসে থাকবে না। ভালো, এটা শত ফুল ফুটুক এবং নির্বাচন করুক, কারণ এমনিতেই আওয়ামী লীগের মতন একটা বড় রাজনৈতিক দল নেই। অন্যান্যরা যদি যার যার অবস্থান থেকে ঝাঁপায় পড়ে নির্বাচন করে, তাহলে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, এটা ভালো। কিন্তু একটা জিনিস খুব খারাপ হয়ে গেল, যে তারা এত আদর্শের বড়াই করতেছে, মানে এনসিপি সেখানে গেলেই নাকি এই জোটে গেলেই নাকি সংস্কারটা খুব ত্বরান্বিত হবে, এবং এটাই প্রকৃত সংস্কারের ইয়ে। কারণ বিএনপি হচ্ছে প্রকৃত সংস্কার করে না। তো সংস্কারে যদি এত আদর্শিক অবস্থান হয়ে থাকে এবং এই জোটটা বেছে নিল, তাহলে শুধু আসন ভাগাভাগির কারণে ভাঙন কেন? এখন যদিও নানা রকম দর্শন উপস্থিত করতেছে ইসলামী আন্দোলন, কিন্তু আসল তো হলো আসনে তারা 70টা বা 75টা চাইছিল, সেখানে যদি 60টাও দিত তাহলে ইসলামী আন্দোলনের আর আপত্তি থাকতো না। কিন্তু আসলে মূল কথা হলো যে আসন তো 50টা পর্যন্ত রাজি হয়েছিল, কিন্তু তারা আর রাজি না। কারণ প্রথমে তারা 150 আসন, তারপরে 100 আসন, তারপরে 75 আসন, কিন্তু তারা কোনোভাবে 50টা আসন নেবে না। এই আলোচনাটার ফাঁকে দিয়ে যখন কি ভেঙে গেল, তখন একটা দর্শন আমরা শুনলাম ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, বলছে যে জামাত ইসলাম ইসলামী আদর্শ থেকে সরে গেছে। কিভাবে সরে গেছে দুই ভাবে। একটা, তারা শরিয়া আইন প্রতিষ্ঠা করবে না। তারা বিদেশিদের সাথে বৈঠক করছে, খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সাথে কথা বলার পরে তারা বলছে প্রচলিত যে রাষ্ট্র কাঠামো, এই কাঠামোকেই তারা বিলং করবে। তাহলে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা হবে কি করে? তারা জোটের অনুমতি ছাড়া তারেক রহমানের কাছে যে বলছে তারা বিএনপি কে নিয়ে জাতীয় সরকার করে। তাহলে জাতীয় সরকার যদি করে, তাহলে ইসলামী আদর্শ বাস্তবায়ন হবে কি করে? বিএনপি তো আর ইসলামী আদর্শ বাস্তবায়ন করবে না, সে গণতান্ত্রিক আদর্শ বাস্তবায়ন করবে। এখন শুনতেছি তো এটা, কিন্তু তার আগ পর্যন্ত আমরা শুনতাম তো আসন ভাগাভাগি। এমন যদি হইতো যে না, ইসলামী আন্দোলনকে 100টা দেওয়ার পরেও ইসলামী আন্দোলন বলছে যে না, আমরা যেহেতু তোমরা মানে আদর্শের পথ থেকে সরে গেছো, তাহলে বুঝতাম তাদের যুক্তিটা যুক্তিসঙ্গত। আবার দেখেন জামাত ইসলামেও দেখেন, তারা জানে ইসলামী আন্দোলন যেটা বলছে এই বক্তব্যটা সঠিক। এটাই তো ইসলামী আন্দোলনের মানে মানে ধর্মীয় যদি ইসলাম নামের হয়, তাহলে তো এটি সঠিক কথা। তাহলে জামাত ইসলাম, তার নাম যেখানে জামাত ইসলাম, সে তাহলে গণতান্ত্রিক, সে মানে ধরেন আমি কমিউনিস্ট পার্টি, এখন আপনি যদি বলেন যে আমার আদর্শ হলো হচ্ছে ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা করা, তাহলে এটা আপনি হাসবেন না যে দল নাম হচ্ছে আমি একটা কমিউনিস্ট পার্টি, কিন্তু মোস্তফা ফিরোজ বলতেছে তার ক্ষমতা গেলে নাকি শরিয়া আইন বাস্তবায়ন করবে। তো জামাত ইসলাম হলো গণতান্ত্রিক আদর্শ কাঠামো করবে, এই যে যত সংস্কার, এটা হলো গণতান্ত্রিক একটা আদর্শিক কাঠামো বাস্তবায়ন করা। তো এর সাথে শরিয়া আইনের ইসলামী আদর্শের মিল কোথায়? তা তো নয়। ইসলামী আদর্শ হলো, ধরেন আজকে একটা গানের মহড়া দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এইটা হচ্ছে মানে ইসলামী গান, এটা হলে ঠিক আছে। আর আপনি যদি কনসার্ট করেন, এটা ঠিক নেই, কারণ এটা হলো গণতন্ত্র। তাহলে গণতন্ত্রে আপনি ইসলামী গানও চলবে, আবার সাধারণ গানও চলবে, কিন্তু অন্য গানকে বলবেন আপনি ইসলাম বিরোধী, আর এই গানটাকে বলবেন ইসলামী। তাহলে তো মানে হইল না তো। গণতন্ত্র তো ওইটা, গণতন্ত্র তো মানে আপনি যেটা বলতেছেন আপনার তো ইসলামী, আপনার তো এই লাইনটাই ঠিক আছে, তো সেই অর্থে ঠিক আছে। তাহলে জামাত ইসলামও কিন্তু তার আদর্শিক অবস্থানে থাকছে না, আর এরা আদর্শিক অবস্থানের কথা বলতেছে, কিন্তু আসলে হচ্ছে সুবিধাটা। তাহলে এই ঘটনার মধ্য দিয়ে মানুষের সামনে কি প্রকাশ পেল, যে এরা আসলে মূলত ক্ষমতা, এই নানান নাম দিয়ে তারা দল করতেছে সত্য, কিন্তু ভেতরে ভেতরে মানে ঘুরে ফিরে ওই ক্ষমতাটাই হচ্ছে আসল কথা। এনসিপির ক্ষেত্রেও তাই। এনসিপি এখন কি আদর্শ বাস্তবায়ন করবে, যেখানে তার মেজর পার্টি হচ্ছে জামাত ইসলাম। তো সেই জামাত ইসলাম হচ্ছে তাদের যে
আহ, আদর্শিক অবস্থানটা, অফিসিয়াল যে অবস্থানটা, তার সাথে তো এনসিপির মেলে না, তাহলে এনসিপি সেখানে গেল কেন? তো এগুলি একটা বদগোটা অবস্থা, মানে আপনি বিএনপির বিপরীতে আপনি একটা মেরুকরণ করতেছেন, যাতে কোন রকমের তালিবালি করে একটা ক্ষমতায় যাওয়া। এটা ছাড়া আমি তো কোনো মানে আদর্শিক কোন অবস্থান আমি এখানে দেখছি না। আচ্ছা, এখন আমি যে আলোচনাটা বলে এই আলোচনাটা আমাদের শেষ করতে চাই, সেটা হলো আজকে আপনি জানেন যে দেশে একটা বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্বদের নিয়ে একটা আলোচনা অনুষ্ঠান হয়েছে, এবং সেখানে বিভিন্ন পত্রিকার সম্পাদকরা গিয়েছেন, তারা মিডিয়ার ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। অনেকে মিডিয়ার কর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য মতিউর রহমানের মতো ব্যক্তি আহ্বান জানিয়েছেন। অনেক কিছু হয়েছে। এর মধ্যে আপনি দেখলাম গতকালকেই তো দেখলাম যে আপনি একটা কন্টেন্ট করেছেন আনিস আলমগীরকে নিয়ে, যে আনিস আলমগীরকে কোন মামলায় প্রথম ঢোকানো হলো, তারপরে এখন আবার তাকে আরেক মামলায় দেওয়া হচ্ছে, দুদকের মামলায় দেওয়া হচ্ছে। তো এগুলি যে কেন কোনটা দেওয়া হয় সেটার সম্পর্কে আপনি একটা ইঙ্গিত দিয়েছেন। আমার কথা হলো যে এই যে আজকে মিডিয়াতে এত বড় বড় বিখ্যাত ব্যক্তিরা যে আলোচনা করলেন, আনিস আলমগীরকে যে ধরে নেওয়া যাওয়া হয়েছে, এটা তো বোঝাই যায় যে এখানে টোটালি জিনিসটা একটা মানে একটা লোক দেখানো, তাকে একটু সাহসটা করতে হবে, কাজে এইভাবে নিয়ে ঢুকিয়ে রাখলাম, তাকে জামিন দেওয়া হবে না, আটকে রাখলাম। তো এই দুটোকে আপনি কিভাবে মানে মিলাবেন, যে আসলে মিডিয়া আমাদের দেশে কিরকম আছে এবং তারা কতটা নিরাপদ আছে, নাকি কতটা মিডিয়া কর্মীরা কতটা এতিমের মতো আছে? কি মনে হয় আপনার কাছে? মিডিয়ার এই আয়োজনটা বড় অসময়ে হয়েছে, মানে এই আয়োজনটা তারা আঘাত খেয়ে তারা মানে এখন বুঝতে পারছে, কিন্তু এই বোঝাটা তাদের আরো আগে যদি তারা করতে পারতো, আহ মানে গত 15 বছরে, তাহলে আরো ভালো হতো। তাহলে তারা নিজেদের একটা অবস্থানটা স্ট্রং করতে পারতো। এখন এমন একটা সময় করছে, ঠিক আছে, দেরি করলেও হয়েছে। এটা ভবিষ্যতে যে রাজনৈতিক সরকার আছে, সেই সরকারের ইয়ে আপনার সময়, যাতে তারা তাদের একটা স্বতন্ত্র একটা ভূমিকা যাতে বজায় রাখতে পারে। কিন্তু আসলে তো এর কাঠামোটা আপনার মানে অনেকগুলো প্রতিষ্ঠান তো। এখন দেখেন, ওই যে আপনার মনে আছে আপনার তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান যখন আসলেন, সেই এয়ারপোর্ট থেকে আসা পর্যন্ত এই রোডে উঠছে, ওই রোডে উঠছে, এবার লাইভ দেখানো শুরু করে আমাদের এই চ্যানেলগুলো। এগুলি কেন করে জানেন? পরে নিউজের একটা ভ্যালু আছে তা না, করে হচ্ছে চামচামির জন্য। তা আপনি সারা দিন আপনি চামচামি করবেন, তারপর আপনি আবার অধিকার চাইবেন, তো তো হয় না। সাংবাদিকতার ধারে কাছে আপনি নাই, আপনি মতলববাজি করতেছেন। যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর একটা জাতীয়ভাবে একটা এরকম একটা শোক অনুষ্ঠান হওয়াটা আমার মনে হয় যে, কারণ উনি তো আর একটা কোনো দলের নেত্রী ছিলেন না। ওনার যে জানাজা হলো, সেখানে সবার যে উপস্থিতি আমরা দেখেছি। তো সেখানে আপনি যে ছিলেন, আপনার মানে আপনি যদি একটু আমাদেরকে বর্ণনা করতেন যে আপনার অভিজ্ঞতাটা কি এবং কি দেখেন। আমি যাওয়ার সময় ভেবেছিলাম যে এত বেশি লোক হয় বা এই ধরনের অনুষ্ঠানে যেহেতু লোকে লোকারণ্য হয়, এক ধরনের শৃঙ্খলা জনিত সমস্যা থাকে। কিন্তু আমি জি। দেখলাম যে গাড়ির পার্কিং থেকে শুরু করে আহ, অনুষ্ঠানের প্রবেশ পথ এবং যারা ভেতরে দায়িত্বে ছিলেন আয়োজনের, তারা খুবই সুশৃঙ্খল ছিলেন, তারা নিজেরাও শৃঙ্খলা রক্ষা করেছেন এবং আমন্ত্রিত অতিথিদের বসার জায়গা থেকে শুরু করে তাদের আহ আহ ঠিক মতো অবহিত করা, এই সবগুলি ব্যাপার তারা ভালোভাবে করেছেন। আমি যখন ঢুকি তার 1-2 মিনিট আগে তারেক রহমান সেখানে প্রবেশ করেন। তো যার ফলে আমি অনুষ্ঠানের একদম শুরু থেকেই দেখতে পেরেছি। সেইখানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আমি লক্ষ্য করেছি যে বিরোধী রাজনীতিবিদদেরও অনেকে ছিলেন এবং আহ, সরাসরি বিএনপি রাজনীতিকে সমর্থন করেন না এমন ব্যক্তিরাও ছিলেন। কারণ আহ, একটি বিষয় আজকে আরো সুস্পষ্ট হয়েছে যে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা এবং সম্মানের জায়গাটি আসলে একটা সার্বজনীন বিষয়ে পরিণত হয়েছে। অনুষ্ঠানে তারেক রহমান বা তার পরিবারের কেউ কথা বলেন নাই, তারা শুধু শুনেছেন এবং কথা বলেছেন যারা, তাদের মধ্যে সম্পাদকরা ছিলেন। আহ মাহফুজা নাম কথা বলেছেন, আমি দেখলাম যে মাহমুদুর রহমান কথা বলেছেন। আবার এই অনুষ্ঠানের যিনি আমন্ত্রণ জানিয়েছিলেন মাহবুবুল্লাহ সাহেব, তিনি বলেছেন, এবং জে আর মুদাচ্ছির সাহেব বিচারপতি, তিনিও কথা বলেছেন।
তারপর আমরা ফাহামকে কথা বলতে শুনলাম, নুরুল কবিরকে কথা বলতে শুনলাম, একাধিক কূটনীতিবিদ কথা বলেছেন, অর্থনীতিবিদ কথা বলেছেন, এবং কথাগুলি ভালো ছিল। শফিক রেহমান কথা বলেছেন, কথাগুলি শুনতে ভালো লেগেছে। কেউ ছোটখাটো স্মৃতির কথা বলেছেন, দেবপ্রিয় ভট্টাচার্য কথা বলেছেন। আমি সবার নাম মনে করতে পারছি না, যেগুলি মনে পড়ছে বলছি। বক্তব্য খুব সুসংহত ছিল। কোনো কোনো বক্তা একটু ইংরেজিতে বলেছেন, কারণ কূটনীতিকদের একটি বড় বহর সেখানে ছিলেন। বাংলাদেশে যারা বিভিন্ন রাষ্ট্রের কূটনীতিবিদ রয়েছেন তারা ছিলেন, ফলে কিছু কিছু বক্তৃতা ইংরেজি বাংলা মেশানো ছিল, দু একটা বক্তৃতা ইংরেজিতেই ছিল। আহ অনুষ্ঠানে একটা চমৎকার সুভেনির দেওয়া হয়েছে একটা ব্যাগে করে, এবং সুভেনিরটা খুবই চমৎকার ছাপা, কিছু ছবি আছে, কিছু আহ, স্মৃতি রয়েছে সেখানে, এবং কিছু লেখাও রয়েছে। আমি সুভেনিরটা আপনাকে দেখাতে পারি। সুভেনিরটা আসলে আমার খুব ভালো লেগেছে। এটা হচ্ছে সেই সুভেনিরটা, এবং এই আমি উল্টো দিক দেখিয়েছি। এই যে এইটা হচ্ছে সুভেনিরের প্রচ্ছদ, এবং সুভেনিরের মধ্যে আহ কূটনীতিবিদদের যে এবং বিভিন্ন দেশ থেকে যে শোক বানিয়ে এসেছে সেটা আছে। তারপর পত্রিকাতে যে তার মৃত্যুর পরে যে হেডলাইন গুলি বেরিয়েছিল সেটার একটা সংগ্রহ আছে, এবং কিছু পারিবারিক ছবি রয়েছে, এবং একদম শেষে শোক বইয়ে যারা সই করেছেন সেখান থেকে দু একটা আহ শোক বইয়ে যে বাণী সেটা যারা দিয়েছেন, শোক বইয়ে বার্তা, তাদেরটাও আছে। তো আয়োজনটি খুবই আমি বলবো যে একটা অভিজাত এবং একটা সুগ্রন্থিত একটি আয়োজন ছিল। আহ দু একজন মানুষ একটু বাড়াবাড়ি করছিলেন, দু একজন ধাক্কাধাক্কি করে সামনে চলে যাওয়ার চেষ্টা করছিলেন যখন তারেক রহমান বেরিয়ে যাচ্ছেন। তো সেটাও বেশ সুন্দরভাবে তারা মেনটেন করেছেন, কোনো আমি ধরনের এখানে অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। একটা বিষয় একটু বলতে চাই যে দেখুন, বেগম খালেদা জিয়া একজন রাজনীতিবিদ ছিল। আপনি যদি এটা হাইপোথেটিক্যালি ভাবেন যে এখন সামনে একটা নির্বাচন, এবং সবাই বলাবলি করছে নির্বাচনের ফল কি হবে আমরা জানি না, নির্বাচন তো এরকমই হয়, কিন্তু তারপরেও যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে নেই, অনেকে বলাবলি এমনও করছেন যে হয়তো বিএনপি আগামীতে ক্ষমতা আসবে। যদি বিএনপি আগামীতে ক্ষমতা আসে তাহলে তারেক রহমান আগামীতে প্রধানমন্ত্রী হবেন। তো আপনার কি মনে হয় যদি বিএনপি আগামীতে ক্ষমতায় আসার মতো সম্ভাবনাময় দল না হতো, তাহলেও কি এই অনুষ্ঠানে এরকম ভাবে আয়োজন হতো, অথবা এখানে কি এরকম তারা থাকতেন? এটা যেমন প্রশ্ন, তেমন আরেকটা প্রশ্ন আমার, যে এমনও তো হতে পারে যে এইটা শুরু হলো, এরপর যখনই কোনো জাতীয় নেতৃবৃন্দের এরকম মানে শোক সভা হবে, সেগুলো এরকম ভাবে এই মানে সবাই মিলেমিশে করবেন। কারণ আমরা তো দেখছি, আমি শেখ হাসিনার কথা বলছি না, আমি বঙ্গবন্ধুর কথা বলছি। ওনার মৃত্যুবার্ষিকীটাকে আমরা কিভাবে পালন করলাম, এটা তো খুব বেশি দিন আগে যায়নি। তো সেগুলো কি এরকমই হবে? আমরা কি নতুন একটা ধারার সূচনা করতে পারবো, নাকি এটার সঙ্গে ক্ষমতায় আসা যাওয়া সম্ভাব্য ক্ষমতাবান ব্যক্তিরা এরকম একটা ঘটনা ঘটেছে? নাগরিক শোক সভা অতীতে আমি যেগুলি দেখেছি সেইগুলি ম্যাক্সিমামই ইন্টেলেকচুয়ালদের অথবা কবি সাহিত্যিকদের, এবং এত বড় আয়োজনে নাগরিক শোক সভা খুব একটা আমরা দেখি নাই। তো সেই হিসেবে এটা তো একটা নতুন, আমি মনে করি যে একটা শুভ সূচনা, যে আমরা সবাই মিলে একজন নেত্রীর পরলোক গমনকে আমরা শোক প্রকাশ করতে পারছি, তাকে নিয়ে আলোচনা করতে পারছি। এটা একটা সুন্দর বিষয়। আমি মনে করি যে এটা যদি এরকম হয় যে দলগুলির মধ্যে সুসম্পর্ক থাকে, এবং দল যদি তার নেতাকে বা নেত্রীকে দলীয়করণ করে না ফেলে, তাহলে আমার মনে হয় যে এটা হবে, সামনেও হবে। এরকম একটা সুন্দর বিষয় আজকে মনে হয়েছে। কেননা ওখানে যারা কথা বলেছেন তারা সবাই তো ঠিক দলীয় লোকও ছিলেন না, হয়তো দলের প্রতি সমর্থন আছে, এদেরকে তো বেছে নেওয়া হয়েছে। তো উপস্থাপনা করেছেন আশরাফ কায়সার, সম্ভবত কাজী জেসিন ছিলেন, তারা উপস্থাপনা করেছেন। তো এরকম একটা পরিস্থিতি রয়েছে। এটা ঠিক যে বক্তাদের বেলায় নিশ্চয়ই তারা একটা দলীয় চিন্তা বা দলীয় সমর্থকদের কথা চিন্তা করেছেন। প্রফেসর এস ফায়েজ ছিলেন, উনি বক্তৃতা দিয়েছেন। আমি যাদের যাদের মনে পড়ছে, আমি তো আসলে সব মনে করে রাখি নাই। তো এটা একটা। আরেকটা হচ্ছে যে দেশের পরিস্থিতিও নির্ভর করে আসলে এই ধরনের একটি অনুষ্ঠান হতে পারার উপরে। এখন যে পরিস্থিতি আছে, আপনি ঠিকই বলেছেন যে অনেকেই হয়তো ভাবছেন যে বিএনপি আগামীতে সরকার গঠন করবে,
তবে এটাও ঠিক যে বিএনপি যদি সরকার গঠন নাও করতো, এরকম ভাবে একটা অনুষ্ঠান আয়োজন করলে আসলে সেটা এরকমই সফল হবার কথা। কারণ বেগম জিয়া তার নিজের কারণেই মানুষের কাছে এক ধরনের আমি বলবো যে শ্রদ্ধার জায়গাটা পেয়েছেন। বিশেষ করে তার শেষ বক্তৃতাটির কথা যেটা তিনি দিলেন, ওই একটা পুরো বক্তৃতা আগস্ট মাসে, সেই বক্তৃতাটির কথা আজকে অনেকেই তার ভাষণে অল্প বিস্তর উল্লেখ করেছেন, যে তিনি প্রতিশোধকামী হন নাই, তিনি ঐক্যের কথা বলেছেন। এই বিষয়গুলি সবাই খুব প্রশংসা করেছেন। তো এরকম বিষয়ও আসলে তাকে মানুষের আরো কাছাকাছি নিয়ে গেছে বলে আমার মনে হয়েছে। কেননা বাংলাদেশে যে এত হিংসা বিদ্বেষ, এর মধ্যে তিনি যদি কোনো কারণে বলতেন যে এগুলি প্রতিকার হওয়া দরকার বা এগুলি বিচার হওয়া দরকার, বা একটু যদি তিনি ইশারাও দিতেন, তাহলে হয়তো আরো বেশি পরিমাণে মব বা অন্য কিছু হতে পারতো। কিন্তু তিনি কিন্তু একদম সঠিক সময় সঠিক কথাটি বলেছেন। তো এই বিষয়গুলি সবাই বেশ মনে করেছেন। তার গণতান্ত্রিক সংগ্রামের কথা সবাই বলেছেন। তার কয়েকটি উক্তির কথা সবাই বলেছেন। তার মধ্যে একটি উক্তি সবাই বলেছেন যে ওনার দেশের বাইরে কোনো ঠিকানা নাই এবং উনি দেশেই মরবেন, এই কথাটা উনি বলেছিলেন। তো এই ব্যাপারগুলি মানুষকে ওইখানেও আবেগে আক্রান্ত করেছে, অনেকেই বেশ আবেগপ্রবণ হয়েছেন। দু একটি বক্তৃতা যে খুব ভালো হয়েছে বা এরকম বলা যাবে না, দু একটি বক্তৃতার মধ্যে হয়তো আরো ভালো হতে পারতো, কিন্তু সব মিলিয়ে অনুষ্ঠানটি আমি মনে করি যে আহ, শতকরা জি 95 ভাগ নম্বর পাবে। জি আমরা এখন একটু আমাদের দেশের চলমান রাজনীতি প্রসঙ্গে আসি। আহ আপনি দেখেছেন যে আজকে এমনিতে যে নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছিল, সেই নির্বাচনে একটা প্রতিদ্বন্দ্বীদের আভাস আমরা পাচ্ছিলাম। বিএনপির বিপরীতে জামাতে ইসলাম তার সঙ্গে আরো 10টা দল নিয়ে 11 দলীয় একটি জোট করেছিল। কিন্তু আজকে কালকে থেকে আমরা দেখলাম সেই জোটের একটি দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা জন্য থাকবে না বলছিল। আজকে তারা একদম বেরিয়ে গেল। এবং কালকে আমরা শুনেছিলাম যে আসন সংখ্যা নিয়ে আলোচনা, আজকে দেখলাম বেরিয়ে যাওয়ার পর ইসলামী আন্দোলন বলছে তাদের সঙ্গে বিরোধটা থেকে আদর্শিক বিরোধ। ইসলামী শাসনতন্ত্র বলছে যে শরিয়া আইন চালু হবে কি হবে না, ইসলামী আইন চালু করবে কি করবে না, এটা নিয়ে তাদের আদর্শিক বিরোধ আছে। এই বিরোধ আগেও ছিল, এই বিরোধ নিয়েই তারা ঐক্যবদ্ধ হয়েছিল। এখন এই যে চলে গেল, এটা তো দৃশ্যত ওই জোট ক্ষতিগ্রস্ত হলো। হয়তো দৃশ্যত বিএনপি একটু চ্যালেঞ্জটা কমলো, না কি হলো? আপনি এটাকে কিভাবে দেখছেন? 11 দল তো শুরু থেকে বলেছে যে তারা আদর্শিক কোনো জোট না, এটা ভোট ভিত্তিক একটি জোট যেখানে আসন ভাগাভাগি, নির্বাচনী সমঝোতা, এটা তারা বলেছেন। এমনকি 11 দল এটাও বলেন না যে জিতলে বা হারলে তারা কি করবেন, এই জোট অব্যাহত থাকবে নাকি থাকবে না, নাকি নির্বাচনের পরে আবার যার যার মতো আলাদা হয়ে যাবেন। আরো একটা জিনিস 11 দলের দুর্বলতা ছিল, সেটি হচ্ছে যে তাদের মধ্যে যারা যোগ দিয়েছেন তাদের মধ্যে বিপুল পরিমাণে রাজনৈতিক মতভেদ রয়েছে। এই প্রশ্নে আমরা এর আগেও কথা বলেছি, আমিও কথা বলেছি। জামাতে ইসলাম বিষয়ে তারা যে অভিযোগটা করেছেন সেটা হচ্ছে যে জামাত ইসলাম নাকি পরিষ্কারভাবে বলে নাই যে তারা শরিয়া আইন চালু করবে কিনা। উল্টো তারা একটা কথা বলেছেন যে কোনো একটি জায়গাতে খ্রিস্ট ধর্মাবলম্বী একজন নাকি বলেছেন যে জামাত তাকে আশ্বস্ত করেছে আহ, যে তারা শরিয়া আইন চালু করবে না। তো এই বিষয়টিকে তারা অভিযোগ হিসেবে বলেছেন। এছাড়াও আসন ভাগাভাগির বিষয়টিও তারা অভিযোগ হিসেবে বলেছেন। কিন্তু শুরু থেকে কিন্তু ইসলামী আন্দোলনের সাথে জামাতের একটা পার্থক্য ছিল। ইসলামী আন্দোলন সবসময় জামাত ইসলামের সমালোচনা করেছে। শুধু তাই না, এনসিপিও জামাতের সমালোচনা করেছে। এবি পার্টিও অন্তত জামাতের খুব কাছাকাছি আদর্শের দল না। তো এই সবকিছু মিলে এলডিপিও না। তো এবং খেলাফত মজলিস বলেন বা বাংলাদেশ খেলাফত মজলিস বলেন, তারপরে হেফাজতের যে অংশটি রয়েছে তাদের সঙ্গে, তাদের কথাও যদি বলেন, তাহলে কোনোটাই আসলে ঠিক জামাতের সাথে সরাসরি আদর্শিকভাবে তাদের পরিপূর্ণ ঐক্য নাই। তো এখন তারা দুইটা ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে পারতেন। একটা হচ্ছে আদর্শিক ভিত্তিতে, মানে ইসলাম, ইসলামী শাসন, ইসলাম বিষয়ক যা কিছু রয়েছে সেগুলিকে বলবৎ করার বিষয়ে আদর্শিক একটা অবস্থানে তারা এক হতে পারতেন। অথবা তারা নির্বাচনের ভোট ভাগাভাগিতে। তো শুরুতেই তো তারা বলেছেন যে তাদের ঐক্যের সূত্র ধর্ম নয়, তাদের ঐক্যের সূত্র হচ্ছে সংসদ ইলেকশন এবং ভোট, আসন, ক্ষমতা, এইগুলি। তো সেই ক্ষেত্রে বিভেদ হয়েছে, তারা বের হয়ে গিয়েছেন। তবে এতে করে জামাতের যে খুব ক্ষতি হবে ব্যাপারটা তা নয়। তবে ইসলামী আন্দোলনের লাভ হবে, কারণ তারা 265 আসনে প্রতিদ্বন্দ্বিতা করলে তাদের সংগঠনটি দাবি করতে পারবে যে তারা দেশের দ্বিতীয় বৃহত্তম আহ ইসলামী দল।
তারা 265 আসনে ইলেকশন করেছে, যেখানে জামাত কিন্তু 179 আসনে ইলেকশন করবে বলেছিল। এখন হয়তো তারা কিছু বেশি প্রার্থী দিবে, কারণ ইসলামী আন্দোলন বেরিয়ে গিয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এটাও বেশ অবাক করা যে ইসলামী আন্দোলন একটা জোট করার আগে আদর্শিক ঐক্যের বিষয়টি বিবেচনাতেই নেয় নাই, অথবা নিয়েছিল পরে ভুল বুঝতে পেরেছে। এই ব্যাপারগুলি পরিষ্কার না। আর শরিয়া আইন কিংবা এটা ধরেন ধর্মীয় আইন প্রচলন হবে কিনা, এটা যদি এত গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে তাদেরকে এটা আগেই ঠিক করে তারপরে জোটে যোগ দেওয়া উচিত ছিল না? তাই না? তারা এতদিন জোটে ছিলেন, কি তারা জানতেন যে এটা, জামাত কি তাদেরকে বলেছিল যে তারা সেটা বলবৎ করবে? আরো বিষয় রয়েছে, জামাত কি কোথাও বলেছে সরাসরি তাদেরকে যে তারা করবে না? অর্থাৎ এই বিষয়ে কিন্তু কনফিউশন দূর হয় নাই। তারা কাজটা করবে নাকি করবে না, এই দুইটার কোনোটাই কিন্তু এখনো পরিষ্কার না। এবং একজন খ্রিস্ট ধর্মাবলম্বীর উক্তি তারা বলেছেন নাকি, আমি যেটা শুনেছি, তার বরাত দিয়ে। তো এখন ওই ভদ্রমহিলাও কতটুকু ঠিক ভুল বলেছেন এটারও কি কোনো নিশ্চয়তা আছে, কিংবা তার সঙ্গে কি আসলে এরকম আলাপ হয়েছে কিনা? এটা না করে তারা জোটের মধ্যেই প্রশ্নটা তুলতে পারতেন, জোটের একটা বৈঠক করে, যে আপনারা কি এটা করবেন নাকি করবেন না, পরিষ্কার বলেন। এই বিষয়টাই কিন্তু আমরা শুরু থেকে বলছিলাম যে ইসলামী আন্দোলন একজন নারী উপস্থাপক থাকলে তার সাথে বসে না অনুষ্ঠানে, কিংবা নারী আলোচক থাকলে তার সাথে আলোচনা করে না। তো সেই ক্ষেত্রে এত যারা মানে কঠোরভাবে তারা তাদের নীতি পালন করে, তারা জামাতের সঙ্গে তাহলে কি করে থাকবে, এই প্রশ্নটা কিন্তু আমরা করেছিলাম, এবং দেখেন শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে। আর জামাতের যেটা উপকার হবে সেটা হলো জামাত কিছু বেশ বাড়তি আসন পাবে। হয় সেটা তার শরিকদের মধ্যে সেটা বিলি করতে পারবে, করে শরিকদের মন আর একটু ভালো করতে পারবে, অথবা নিজেদের অনেক প্রার্থী আরো তারা দিতে পারবে। দুই দিক থেকে জামাতের জন্য ভালো হলো। তাদের আচ্ছা, এখন আসন ছাড়াতে হলো না। তবে ক্ষতির জায়গা একটাই হবে, সেটা হলো ইসলামী আন্দোলনের ভোটগুলিও তো আবার তারা পাবে না। ফলে তাদের কিছু ভোট কমবে, এবং সেই ভোট কমলে পরে সেইখানে হয়তো তাদের বিরোধী যারা, তারা একটু সুবিধা পাবে। কিন্তু যদি এমন হয়, ইসলামী আন্দোলন যদি এখন একটা, যেহেতু আদর্শিক ঐক্য তারা করে না, ভোটের ঐক্য করে, তাহলে যদি বিএনপির সঙ্গে তারা কোনোভাবে একটা সমঝোতায় চলে আসে, তাহলে এই কিন্তু কথাটাই বলতে চাচ্ছিলাম। আমি এই কথা বলতে চাচ্ছিলাম এই কারণে যে অনেকে বলছে যে এই জোটটা ভেঙে যাওয়াতে আসলে দৃশ্যত সবচেয়ে যে লাভবান হচ্ছে বিএনপি। বিএনপি কি অটোমেটিক লাভবান হলো, নাকি এটা ভাঙার ক্ষেত্রে বিএনপি কোনো ভূমিকা রাখে? এটা আমরা জানি না। এখন কি? এটা বোঝা যাবে হ্যাঁ, ইলেকশন যত কাছে আসবে, অর্থাৎ মনোনয়নপত্র উইথড্রয়ালের দিন বোঝা যাবে যে কিভাবে মনোনয়নপত্রগুলি উইথড্র হচ্ছে এবং কে কার দিকে কার কার আসনে সুবিধা দিচ্ছে একজন আরেকজনকে। তো আমার মনে হয় যে বিএনপি এমনিতেও সুবিধা পেয়ে গিয়েছে, কারণ ইসলামী আন্দোলনের ভোটটা তো জামাতের ঐক্যের পক্ষে যেত। হ্যাঁ, যাবে। সেটা যদি না যায় তাহলে তাদের একটা সংখ্যক আসন কমবে, অথবা কিছু কিছু আসনে তাদের ভোট কমবে। আরেকটা হচ্ছে, কোনোভাবে যদি তারা যোগ দিয়ে দেয়, বিএনপির সঙ্গে যোগ দিয়ে দিতে পারে, তাহলে তো সরাসরি এই ভোটটা বিএনপির ক্যান্ডিডেটদের পক্ষে যাবে, সেক্ষেত্রে বিএনপি আরো লাভবান হয়ে যাবে। তবে এই ভাঙনটাতে অবশ্যই যারা জামাত জোটের বিপক্ষে আছে তারা লাভবান হবে। আমি শেষ একটা প্রসঙ্গে আসি যে এই সরকারের তো আসলে যেহেতু নির্বাচনে আর মাত্র 20-22 দিন আছে, 24 দিনের মতো আছে, তো এই সরকারেরও তো দিন প্রায় শেষ হয়ে গেল। আমরা এর আগে দেখেছি নীতিগত ভাবে যে যখন তত্ত্বাবধায়ক সরকার আসে, তারা মানে গুরুত্বকারী কেবলমাত্র রুটিন ওয়ার্ক করে, অন্য কোনো সিরিয়াস ধরনের কাজে হাত দেয় না। এবং যখন কোনো রেগুলার গভর্নমেন্ট থাকে তখন আমরা দেখেছি যে ইলেকশনের শিডিউল ঘোষণা হলে পর মোটামুটি রুটিন কাজগুলি সরকার করে, এর বেশি কিছু না। কিন্তু এখন আমরা কতগুলি বিচিত্র জিনিস লক্ষ্য করছি, এবং এগুলো নিয়ে বেশ বিতর্ক হচ্ছে যে এই সরকারের মধ্যে অনেকগুলো কাজ করে, যেমন বিমানের পরিচালনা বোর্ডে তারা খলিলুর রহমানকে, তৈয়ব সাহেবকে, এমনকি ইলেকশন কমিশনের সচিবকে ঢুকিয়েছে। তো এই বিষয়টা কেমন? আবার আজকে আরেকটা জিনিস লক্ষ্য করলাম আমরা, সেটা হলো হাদির ভাইকে ইংল্যান্ডে আপনার সেকেন্ড সেক্রেটারি হিসাবে করেছে। তো এটা কেমন? মানে একজন লোক মারা গিয়েছেন, তার ভাইকে, উনি তো কূটনীতিক না, পেশাদার কূটনীতিক না, তাহলে ইংল্যান্ডের মতো জায়গায় সেকেন্ড সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া, এইগুলি আসলে কি খুব জরুরি ছিল এই মুহূর্তে আপনার কাছে মনে হয়? আমি জানি না, পেশাদার কূটনীতিবিদ যিনি না, তাকে ইংল্যান্ডের মতো একটা জায়গায় বার্মিংহামে পাঠানোটা আসলে
খুব সঠিক কিনা এটা আসলে কারা বলবে, কার এটা বলার কথা বা কে এটা সমালোচনা করবে। তবে ইউকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এই জন্য যে বাংলাদেশের বিরাট সংখ্যক জনগণ ইউনাইটেড কিংডমে থাকেন। ইউনাইটেড কিংডম তো একসময় এই অঞ্চলের ঔপনিবেশিক শাসক ছিল, কমনওয়েলথের অংশ। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের সাথে আমাদের রিলেশনশিপটা বেশ আমি বলবো যে অঙ্গাঙ্গী ভাবে আছে। আমাদের কোড ব্রিটিশরা বানিয়ে দিয়েছে, আমাদের বহু আইন ব্রিটিশদের বানানো, আমাদের এখানকার বহু সিস্টেম, বিশেষ করে আমাদের যে সিভিল প্রশাসন বলে আমরা যেটাকে বলি, এটা তো সম্পূর্ণ ব্রিটিশদের বানিয়ে দিয়ে যাওয়া। সেখান থেকে আমরা খুব একটা সরতে পারি নাই। আমাদের এখানে এক ধরনের ব্রিটিশত্ব আছে, কিন্তু আমাদের রেলওয়েটা এখনো সেই ব্রিটিশ নিয়মে চলে। আমাদের দেখবেন কিছু পদ আছে, যেমন মশালচি পদ, তারপর বাবুর্চি পদ, তারপরে এই যে কিছু কিছু মালি পদ, এই পদগুলি যে আছে সিভিল প্রশাসনের মধ্যে, ডিসিএসপির বাংলোতে, এই পদগুলি কিন্তু ব্রিটিশদের তৈরি করা পদ। আপনি হয়তো জানেন ব্রিটিশ আমলারা এখানে আসলে ৭৩ জন এরকম সাহায্যকারী পেতেন, যেখানে পালকির বেহারা থেকে শুরু করে এই মশালচি, তারপরে বাবুর্চি, তারপরে আহ আহ, মালি, তারপরে বাগানে পানি দেওয়ার আলাদা লোক, বাগান করার আলাদা লোক, এরকম ঝাড়ুদার থেকে শুরু করে পাখা টানতেন একদল লোক ছিলেন, পাখা টানতেন, হাত পাখা টানতেন। তো এরকম অনেক পদবি আছে যেটা ব্রিটিশদের তৈরি করে যাওয়া। তো এরকম একটা জায়গাতে বার্মিংহামে পাঠানোর আমি মনে করি যে এটা হয়তো তারা কি বুঝে করেছেন জানি না, তবে অন্তত ভালো ইংরেজি জানা খুবই জরুরি। তো আমার ধারণা যে হাদির ভাই নিশ্চয় খুব ভালো ইংরেজি বলেন এবং ইংরেজদের যে চাল চলন কাজকর্ম তাদের সাথে তাল মিলিয়ে চলার যে বিষয়টি রয়েছে সেই প্রশিক্ষণ হয়তো তার আছে, আমরা তো আর জানি না। তো আশা করি তিনি সফল হবেন। তবে এই নিয়োগ এত অল্প সময় হাতে থাকা অবস্থায় দেওয়াটা না একটু আহ অসমীচীন মনে হয় আর কি। নিয়োগ আসলে কেন হলো? এটা কি হাদির এই অকাল মৃত্যুর কারণে হলো, নাকি তার যোগ্যতার কারণে হলো? এই প্রশ্নটা তো মানুষ করবে, কেননা হাদি নিজেই তো মেধার শাসন চেয়েছেন যোগ্যতার ভিত্তিতে সবকিছু হোক, তাই না? হাদির বক্তব্যের মধ্যে এটা আছে। এখন এই সব প্রশ্ন করা আমি তো জানি না আসলে করাটাও ঠিক হবে কিনা। তবে যাই হয়ে থাকুক, হাদির পরিবার ভালো থাকুক, হাদির ভাই বোনেরা ভালো থাকুক, সবাই ভালো থাকুক, এটা আমরা চাইতে পারি। আরেকটা জায়গা যেটা আমার কাছে মনে হয়েছে, বিমানের পরিচালনা বোর্ড, এটা খুবই অবাক লেগেছে আমার। কেননা পরিচালনা বোর্ডের যে পদ, এটা কিন্তু তাদের বর্তমান যে পদ তার চাইতে ছোট পদ আর কি। এই যাদেরকে ওখানে দেওয়া হয়েছে তারা এর চেয়ে অনেক উচ্চ পদে আছেন। তারা কেন পরিচালনা বোর্ডের মধ্যে থাকবেন? ধরেন বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক একজন সর্বোচ্চ হ্যাঁ, ব্যক্তিদের একজন, তারপরে ধরেন আইসিটি বিভাগে একজন সর্বোচ্চ ব্যক্তিদের একজন, তারপরে বাণিজ্য উপদেষ্টা নিজেই তো একজন সর্বোচ্চ ব্যক্তিদের একজন, যার যার ক্ষেত্রে। তো এরা বিমানের মতো একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ডে কেন যাবেন, যেখানে আরো লোকজন আছে এবং তাদেরই সমমর্যাদায় নেমে আসবেন? ধরেন আপনি সম্পাদক, আপনি নিউজ রুম এডিটর হলেন, আপনি আবার কন্ট্রিবিউটর হইলেন। হ্যাঁ, তা আপনি কন্ট্রিবিউটর হবেন কেন, তাই না? এটা একটা প্রশ্ন আর কি। তো এখন জানি না, এটা তারাই ভালো অথবা আমি বলতে পারবেন। সার্কুলেশন ম্যানেজার হয়ে গেলাম, অথবা সার্কুলেশন ম্যানেজার হয়ে গেলাম। হ্যাঁ, সার্কুলেশন ম্যানেজার হইতে পারেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হইতে পারেন, বিজ্ঞাপন ম্যানেজারও হইতে পারেন। হ্যাঁ, এখন কেন হইলেন সেটা তো জানতে হবে। তা আমার কাছে মনে হয় যে তারা ওই পদ থেকে এসে পরিচালনা বোর্ডে যাওয়াটা কেমন যেন একটা বিষয়। এটা কি এমন যে বিমানের ব্যাপারে কিছু সিদ্ধান্ত নিতে হবে, তাই তারা সবাই মিলে সেখানে বসে সিদ্ধান্ত নেবেন কিনা? আর বিমান বিষয়ে কি তাদের আসলে বিমান পরিচালনা, বিমান চালানো, বিমানের ব্যবসা, বিমানবন্দর বা অন্য সবকিছু, ধরেন সিভিল এবং মিলিটারি এভিয়েশন ইন্ডাস্ট্রি সম্পর্কে তাদের অনেক ভালো ধারণা রয়েছে কিনা, এটাও তো একটা প্রশ্নের ব্যাপার হবে। যিনি আইসিটি নিয়ে এত বুঝেন তিনি আবার বিমানও বুঝেন, তাই না? আবার কেউ কেউ নিরাপত্তা বলছে যে বিষয়। বিমানের সামনে বেশ কয়েকটা ক্যারিয়ার কেনার ব্যাপার স্যাপার আছে, এই ধরনের কিছু ব্যাপার আছে কিনা? কেনাকাটা তো যদি হয় তো স্বচ্ছভাবেই নিশ্চয়ই হবে। আর কেনাকাটা তো আসলে স্বচ্ছ অস্বচ্ছতা আমরা তো দেখি 10-20 বছর পরেও মানুষ সেই পুরোনো ফাইল টেনে বের করে। তা আমি মনে করি না যে এরকম কিছু ভাবা আমাদের উচিত, সমীচীন হবে। কিন্তু বিষয়টা আর কি কেমন লাগে যে আপনি দল বেঁধে বিমানে গেলেন, একটি পদ না তো 3টি পদ, এবং যারা গিয়েছেন তারা অত্যন্ত ক্ষমতাশালী ব্যক্তি, এবং সরকারের তো আসলে 1 মাস না